সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে আলোচনা করব। বিবর্তনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মতবাদ। এই মতবাদটি প্রণয়ন করেছেন চার্লস রবার্ট ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেস। ওনারা 1859 সালে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থের মাধ্যমে এই বিবর্তনবাদ সম্পর্কে আলোচনা করেছেন এবং সেটা বর্তমানে আধুনিক বিবর্তনবাদের মতবাদ হিসাবে পরিচিত। এর আগে 1831 সালে চার্লস রবার্ট ডারউইন বিগল জাহাজে করে দক্ষিণ আমেরিকা, তারপরে প্রশান্ত মহাসাগরীয় যেসব দ্বীপপুঞ্জ আছে সেসব দ্বীপপুঞ্জে ঘুরেছেন এবং বিশেষ করে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যেটা বলা হয়, যেখানে অনেকগুলো দ্বীপ ছিল, সেই দ্বীপের মধ্যে উনি গবেষণা করেছেন, কাজ করেছেন এবং সেই গবেষণার আলোকেই মূলত প্রাকৃতিক নির্বাচন মতবাদটি দেওয়া হয়েছে। আমরা এই মতবাদের মধ্যে 6টি ধাপ দেখতে পাই। প্রথম যে ধাপটি আছে সেটি হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার, অর্থাৎ আমরা দেখি যে জীবজগতের মধ্যে, সমস্ত জীবের মধ্যে বা প্রাণীর মধ্যে উচ্চ হারে বংশবৃদ্ধি করার প্রবণতা রয়েছে। যেমন একটি স্যামন মাছ এক ঋতুতেই দেখা যায় যে 2,60,00,000 বংশধর সৃষ্টি বা ডিম তৈরি করে থাকে। বা আমরা একটা যদি বট গাছ বা আম গাছের দিকে তাকাই, তারাও দেখা যায় যে কয়েক লক্ষ বীজ একটি বছরে উৎপাদন করে থাকে। যে এ হচ্ছে বিষয়টা, এটাকে আমরা বংশবৃদ্ধির উচ্চ হার বলে থাকি এবং এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে যে বাসস্থান এবং খাদ্যের সীমাবদ্ধতা। যখন দেখা যায় যে এই উচ্চ হারে বংশবৃদ্ধি ঘটে, তখন দেখা যায় যে তারা এই সন্তানদের মধ্যেই খাদ্যের জন্য, বিশেষ করে প্রথমে খাদ্যের জন্য, তারপরে বাসস্থানের জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং এই প্রতিযোগিতার কারণে দেখা যায় যে সমস্ত বংশধর পৃথিবীতে টিকে থাকতে পারে না, অর্থাৎ টিকে থাকার ক্ষেত্রে একটা বিরাট সীমাবদ্ধতা তৈরি হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যে আমরা এই যে সীমাবদ্ধতার কারণেই দেখা যায় যে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করি এবং সেই বিষয়টিকে জীবন সংগ্রাম বলা হয়ে থাকে। জীবন সংগ্রামটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ যখন একই প্রজাতির মধ্যে লড়াই শুরু হয়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি, যেমন মানুষে যদি লড়াই হয় তাহলে সেটা একটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম হবে, বা বাঘে বাঘে যদি লড়াই হয় তখন সেটা অন্তঃপ্রজাতিক। একটা গাছের মধ্যে যদি একটা বট গাছ আর একটা বট গাছের সাথে যদি প্রতিযোগিতা করে, তখন সেটা হবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম হচ্ছে যে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে, অর্থাৎ একটা আম গাছ, একটা বট গাছ, এই দুইটার মধ্যে যখন প্রতিযোগিতা হয় তখন সেটাকে আমরা আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলে থাকি। আরেক ধরনের সংগ্রাম হচ্ছে পরিবেশীয় সংগ্রাম, অর্থাৎ দেখা যায় যে পরিবেশের মধ্যে বিভিন্ন দুর্যোগ আছে, ভূমিকম্প আছে, বিভিন্ন বিষয় আছে, এগুলোর সাথে যে লড়াই করতে হয় সেটাকে আমরা পরিবেশের সাথে সংগ্রাম বলে থাকি। 4 নম্বর হচ্ছে যে প্রকরণ বা পরিবৃত্তি। এই যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে কারা টিকে থাকবে, সেই টিকে থাকার ক্ষেত্রে যারা দেখা যায় যে ওই পরিবেশের জন্য অনুকূল বা যাদের জন্য পরিবেশটা অনুকূল, তাদেরকে আমরা অনুকূল প্রকরণ বা অনুকূল ভ্যারাইটি বলে থাকি, ফেভারেবল ভ্যারাইটি বলে থাকি। তারাই মূলত টিকে থাকবে এই পরিবেশের মধ্যে। আর যারা টিকে থাকবে না তাদেরকে আমরা প্রতিকূল ভ্যারাইটি বা আনফেভারেবল ভ্যারাইটি বলে থাকি। 5 নম্বর ধাপ হচ্ছে যে যোগ্যতমের বিজয়, যে এই লড়াই বা প্রতিযোগিতার মধ্যে দেখা যাবে যে কারা টিকে থাকবে, যারা যোগ্যতম, ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যারা উপযুক্ত, যারা এই পরিবেশে অভিযোজন করতে সক্ষম বা নতুন পরিবর্তিত পরিবেশে অভিযোজন করতে সক্ষম, তাদের পক্ষে টিকে থাকাটাই সহজ হয় এবং এটাকে আমরা যোগ্যতমের ঊর্ধ্বতম বা বিজয় বলে থাকি। 6 নম্বর ধাপ হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন হচ্ছে যে প্রকৃতিরও এখানে বিভিন্ন ফ্যাক্টর আছে বা পরিবেশের বিভিন্ন ফ্যাক্টর বা প্রভাবক আছে, সেগুলা মিলে পরিবেশ কাকে বা প্রকৃতি কাকে সিলেকশন দিবে, এটা একটা গুরুত্বপূর্ণ। এই যে 6টা ধাপের মাধ্যমে যে পরিবর্তনটা একটা প্রজাতির ক্ষেত্রে বা একটা উদ্ভিদের ক্ষেত্রে অর্জন হয় বা একটা জীবের ক্ষেত্রে অর্জন হয়, সেটি মূলত তাকে নতুন প্রজাতিতে রূপান্তর করতে সাহায্য করে থাকে। এই ছিল মোটামুটি ডারউইনিজম বা ডারউইনবাদের বা প্রাকৃতিক নির্বাচন মতবাদের আলোচ্য বিষয়। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।